সবাই বলে মিস্টার ৪৩। বিধি ভাঙাই বুঝি আপনার স্বভাব? না, তা না। আমার স্বভাবের মধ্যে আছে কৌতূহল। আমি কৌতূহল মেটাবার চেষ্টা করি। একবার কি করেছিলাম জানো? পানি গরম করার একটা যন্ত্র খুলে ফেলেছিলাম। কি বলছেন আপনি? হ্যাঁ, সত্যি। প্রথম খুব ভয় লাগলো। কত বিচিত্র সব জিনিস। একটা চাকতি নির্দিষ্ট গতিতে ঘুরছে। ৩ বার ঘুরবার পর অন্য একটা বলের মতো জিনিস চলে আসে। সেটা খুব গরম। আপনি হাত দিয়েছিলেন? হাত না দিলে বুঝবো কি করে এটা গরম না ঠান্ডা? এর জন্য আপনার কি শাস্তি হলো? কোনো শাস্তি হলো না। শাস্তি হলো না কেন? শাস্তি হলো না কারণ আমি আবার তা লাগিয়ে ফেলেছিলাম। এরিনা বিস্মিত হয়ে বলল, কিভাবে লাগালেন? যেভাবে খুলেছিলাম সেভাবে লাগালাম। বলেন কি আপনি? এইসব কাজ শুধু রোবটরা পারবে, আমরা পারবো না তা ঠিক না। আমাদের শেখালে আমরাও পারবো, কিন্তু আমাদের কেউ শেখাচ্ছে না এবং নানা রকম বিধিনিষেধ দিয়ে দিয়েছে যাতে আমরা শিখতে না পারি, যেন আমরা এসব শিখে ফেললে কোনো বড় সমস্যা হবে। এই হাবাগোবার ধরনের মানুষটির প্রতি এরিনার শ্রদ্ধা হচ্ছে। এ আসলেই বুদ্ধিমান। সবাই যেভাবে একটা জিনিস দেখে, এ সেইভাবে দেখছে না, অন্যরকম করে দেখছে। সেই দেখার সবটাই যে ভুল তাও না। ইরিনা, জি বলুন। তুমি কি লক্ষ্য করেছ এই রোবটগুলো শুধু দিনে কাজ করে, রাতে কিছু করে না? না, আমি সেভাবে লক্ষ্য করিনি। এরা দিনে কাজ করে। যখন এদের কোনো কাজ থাকে না তখন রোদে দাঁড়িয়ে থাকে। এর মানে কি বলতো? জানি না। কাজ করবার জন্য যে শক্তি লাগে তা তারা রোদ থেকে নেয়। তাই নাকি? হ্যাঁ, তাই। একবার পরপর 4 দিন ধরে খুব ঝড় বৃষ্টি হলো, সূর্যের মুখ দেখা গেল না। তখন অবাক হয়ে লক্ষ্য করলাম রোবটগুলো কোনো কাজ করতে পারছে না। কিন্তু কিছু কিছু রোবট তো রাতেও কাজ করে, যেমন ডাক্তার রোবট। হ্যাঁ, তা অবশ্যই করে। অখন মীর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, যেন এই কথাটা তার খুব মনে লেগেছে। ডাক্তার রোবটরা রাতে কাজ না করলেই যেন সে বেশি খুশি হতো। ইরিনা মানুষটিকে খুশি করবার জন্য বলল, হয়তো আপনি আপনার অনেক প্রশ্নের জবাব নিষিদ্ধ নগরীতে পেয়ে যাবেন। মীর ক্লান্ত ভঙ্গিতে বলল, জানি না, পাবো বলে মনে হয় না। প্রশ্নের জবাব কেউ দিতে চায় না। এবং মজার ব্যাপার কি জানো ইরিনা, মানুষের মাথায় যেন এই জাতীয় কোনো প্রশ্ন না আসে সেই চেষ্টা করা হয়। কিভাবে করা হয়? কঠিন পরিশ্রমের মধ্যে তাদের রাখা হয়। কোনো রকম অবসর নেই। মানুষ চিন্তাটা করবে কখন? খাবার টিকিট জোগাড় করার দুশ্চিন্তাতেই মানুষের সব সময় কেটে যায়। জীবন কাটিয়ে দিতে চায় কার্ডে কোনো দাগ না ফেলে। চিন্তার সময় কোথায়? তবুও কেউ কেউ তো এরই মধ্যেই চিন্তা করে। হ্যাঁ, তা করে। আমি করি, আমার মতো আরো কেউ কেউ হয়তো করে। এমন কাউকে যদি পেতাম কত ভালো হতো। কত কিছু জানার আছে। মীর হাই তুলল। ইরিনা বলল, আপনার কি ঘুম পাচ্ছে? হ্যাঁ, পাচ্ছে। আমি কি তাহলে চলে যাব? মীর হেসে ফেলে বলল, তোমার মনে হয় যেতে ইচ্ছে করছে না। ইরিনা লজ্জা পেয়ে গেল। তার সত্যি সত্যি যেতে ইচ্ছে করছে না। এই অদ্ভুত মানুষটির সঙ্গে আরো কিছু সময় থাকতে ইচ্ছে হচ্ছে, কিন্তু এই লোকটা তার টের পাওয়ায় খুব অস্বস্তি লাগছে। এরিনা, জি বলুন। তুমি কি বিয়ের পারমিট পেয়েছো? না, পাইনি। আমার বয়স 19। 21-এর আগে তো পারমিট পাবো না। আমার 33। আমিও পাইনি। সম্ভবত আমাকে পারমিট দেবে না। এই ব্যাপারটাও কিন্তু রহস্যময়। ওরা যাকে ঠিক করে দেবে তাকেই বিয়ে করতে হবে। এতে নাকি সুস্থ সুন্দর নিরোগ মানুষ তৈরি হবে, সুখী পৃথিবী। আপনি তা বিশ্বাস করেন না? না, করি না। ওদের বেশিরভাগ কথাই বিশ্বাস করি না। আমি নিজের মতো চলতে চাই, নিজের মতো ভাবতে চাই,
নিজের পছন্দের মেয়েটিকে বিয়ে করতে চাই। এরকম কোনো পছন্দের মেয়ে কি আপনার আছে? না, নেই। তোমাকে কিছুটা পছন্দ হয়, তবে তোমার মুখ গোলাকার। এরকম মুখ আমার পছন্দ না। আর আপনি বুঝি রাজপুত্র? কি মুশকিল, তুমি রাগ করছো কেন? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে, এই খবরটা বললাম। এতে তো খুশি হবার কথা। আপনাকেও তো আমার পছন্দ হতে হবে। আপনার নিজের চেহারাটা কেমন আপনি জানেন? আয়নায় কখনো নিজের মুখ দেখেছেন? খুব খারাপ? না, খুব ভালো, একেবারে রাজপুত্র। এত রাগছো কেন তুমি? তোমাকে আমার কিছুটা পছন্দ হয়েছে, এটা বললাম। আমাকে তোমার অপছন্দ হয়েছে, এটা তুমি বললে। ব্যাস, ফুরিয়ে গেল। আমি এখন যাচ্ছি। খুব ভালো কথা, যাও। শুভরাত্রি। শুভরাত্রি। শোনো ইরিনা, এরকম রাগ করে চলে যাওয়াটা ঠিক না। যাবার আগে মিটমাট করে ফেলা যাক। কিভাবে মিটমাট করবেন? চলো খাবার গাড়িতে যাই। চা, কফি বা অন্য কোনো পানীয় খাওয়া যাক। যাবে? আমার ইচ্ছে করছে না। ইচ্ছা না করলে থাক। আচ্ছা ঠিক আছে, চলুন। ইচ্ছা করছে না, তবু যেতে চাচ্ছ কেন? ইচ্ছা না করলেও তো আমরা অনেক কিছু করি। যাকে সহ্য হয় না, সরকারি নির্দেশে তাকে বিয়ে করি। ভালোবাসতে চেষ্টা করি। তা করি। চলো যাওয়া যাক। অ্যাটেন্ডেন্ট রোবটটির সঙ্গে করিডোরে দেখা হলো। মীর হাসি মুখে বলল, কি ধাঁধাটি পারলে? চেষ্টা করছি, তবে আমার মনে হচ্ছে আপনি একটা অবাস্তব সমস্যা দিয়েছেন। একটা সাপ নিজেকে পুরোপুরি গিলে ফেলবে কি করে? বেশ, তাহলে একটা বাস্তব সমস্যা দিচ্ছি। একটি বস্তু 1 সেকেন্ডে 4 ফুট যায়, পরবর্তী সেকেন্ডে যায় 2 ফুট, তার পরবর্তী সেকেন্ডে 1 ফুট। এইভাবে অর্ধেক করে দূরত্ব কমতে থাকে। 20 ফুট দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগবে? রোবটটি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মীর বলল, তুমি একটা মহাগর্ধব। এই ধাঁধার সমাধান করা তোমার কর্ম না। যাও, ভাগো। ইরিনা খিলখিল করে হেসে উঠল। রোবটটির মনে হচ্ছে আত্মসম্মানে লেগেছে। সে গম্ভীর গলায় বলল, চট করে তো আর সমস্যার সমাধান করা যায় না। আমাকে ভাববার সময় দিন। সময় দেয়া হলো, অনন্তকাল সময়। বসে বসে ভাবো। দুজন মুখোমুখি বসেছে। মীর কোনো কথা বলছে না, কপাল কুঁচকে কি জানি ভাবছে। গাড়ির গতি আগের চেয়ে কম। বাইরে নিকষ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। আকাশে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেই বিদ্যুতের আলোয় ধ্বংসস্তূপ মাঝে মাঝে চোখে পড়ছে। বীভৎস দৃশ্য, তাকানো যায় না। ইরিনা লক্ষ্য করল অরচ লিওন ঠিক আগের জায়গায় বসে, তার হাতে পানীয়ের গ্লাস। গ্লাসে গাঢ় সবুজ রঙের কি একটা জিনিস ক্রমাগত বুদবুদ উঠছে। অরচ লিওন তাকিয়ে আছেন তার গ্লাসের দিকে। একবার ইরিনার সঙ্গে তার চোখাচোখি হলো। তিনি এমনভাবে তাকালেন যেন চিনতে পারছেন না। ইরিনা মৃদু স্বরে মীরকে বলল, ওই লোকটিকে কি আপনি চিনেন? কোন লোকটি? ওই যে কোণার দিকে বসে আছে, তক্ষকের মতো চোখ। চিনব না কেন? উনি আমার বাবা। কি বলছেন? আমি তো জানতাম উনি অবিবাহিত। উনি আমার বাবা, ইন্টেলিজেন্সের সবচেয়ে বড় অফিসার। এরা হাসি মুখে রাতকে দিন করে। চেহারার মধ্যে তুমি মিল দেখছো না? অবিবাহিত হবে কেন? ইরিনা বিস্মিত হয়ে তাকিয়ে আছে। কি বলবে ভেবে পাচ্ছে না। মীর খুব সহজ ভঙ্গিতে বলল, বাবার সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। নেই কেন? আমার জন্মের 2য় বছরে বাবাকে প্রথম শহর থেকে 2য় শহরে নিয়ে যাওয়া হলো। আমার যখন 18 বছর বয়স, তখন জানলাম তিনি অসাধ্য সাধন করেছেন, 3য় শহরের নাগরিক হয়ে বসেছেন। আপনার খোঁজ খবর করেন না? কি করে করবে? 3য় শহরের নাগরিক না? 3য় শহরের নাগরিকরা কি আর
প্রথম শহরের কাউকে খুঁজতে পারে? আইনের বাধা আছে না? তাছাড়া সে নিজেই হচ্ছে আইনের লোক। আইনের লোক বলেই তো আইন ভাঙা সহজ। তা ঠিক, সে আইন ভেঙেছে। আমার কার্ডে 43টা দাগ পড়ার পরও কিন্তু আমি বেঁচে আছি। 40টি দাগ পড়ার পর সরকারি নিয়মে দোষী লোকটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। অবাঞ্ছিত কেউ বেঁচে থাকে না, অথচ আমি আছি। মীর এত শব্দ করে হেসে উঠল যে লিওন ঘাড় ঘুরিয়ে তাকে দেখলেন। তিনি বিরক্ত হয়েছেন কিনা তা বোঝা গেল না। তার গ্লাসের পানিও শেষ হয়ে গিয়েছিল। সুইচ টিপে তিনি আরও পানীয় আনতে বললেন। ট্রেনের গতি আবার বাড়তে শুরু করেছে। বাইরে রীতিমতো ঝড় হচ্ছে। মুষলধারে বৃষ্টি পড়ছে। ঘন ঘন বাজ পড়ছে। বজ্রপাতের শব্দে কানে তালা লেগে যাবার মতো অবস্থা। ইরিনা লক্ষ্য করল মীর চোখ বন্ধ করে আছে। হয়তো ঘুমোচ্ছে কিংবা কোনো কিছু নিয়ে ভাবছে। কি ভাবছে কে জানে। ইরিনার এখন আর কেন জানি লোকটির চেহারা খারাপ লাগছে না। হয়তো চোখ সয়ে গেছে। ইরিনারও ঘুম পেয়ে গেল। চমৎকার সকাল। সূর্যের আলোয় চারদিক ঝলমল করছে। আকাশের রং ঘন নীল। ছবির মতো সুন্দর একটি শহরে ট্রেন এসে থেমেছে। ট্রেন থেকে নেমে তারা একটি ছোট্ট কাচের ঘরে ঢুকল। এখান থেকে চারদিক দেখা যায়। ইরিনা মুগ্ধ হয়ে গেল। কেউ তাকে বলে দেয়নি, কিন্তু সে বুঝতে পারছে এটা হচ্ছে তৃতীয় শহর। সুখের শহর। দুঃখ এখান থেকে নির্বাসিত। এর আকাশ বাতাস পর্যন্ত অন্যরকম। সে মুগ্ধ কণ্ঠে বলল, কি সুন্দর, কি সুন্দর। মীর তার পাশেই। সে কিছু বলল না, হাই তুলল। রাতে তার ঘুম ভালো হয়নি। ঘুম ঘুম লাগছে। তৃতীয় নগরীর সৌন্দর্য তাকে স্পর্শ করছে না। ইরিনা বলল, এখন আমরা কোথায় যাব? মীর হাই চাপতে চাপতে বলল, তুমি এত ব্যস্ত হলে কেন? ওরা ব্যবস্থা করে রেখেছে। যথাসময়ে কোথাও চাপাবে, যথাসময়ে পৌঁছবে। হাতে কিছু সময় থাকলে শহরটা ঘুরে দেখতাম। আমি দেখাদেখির মধ্যে নেই। তোমাকে যেতে হবে একা। আমি ঘুমোবার চেষ্টা করছি। কোথাও যেতে চাইলে যাবে, আমাকে জাগাবে না। মীর সত্যি সত্যি ঘুমাবার আয়োজন করল। তারা বসে আছে ছোট্ট একটা ঘরে। এত ছোট যে হাত বাড়ালে দেয়াল এবং ছাদ দুই ছোঁয়া যায়। এতটুকু ঘরেও 4-5টা চেয়ার সাজানো। তেমন কোনো আরামদায়ক কিছু নয়। ঘরের দেয়াল অতি স্বচ্ছ কাঁচ জাতীয় পদার্থের তৈরি। বাইরের সবকিছুই দেখা যাচ্ছে। অরচ লিওন তাদের এখানে বসিয়ে রেখে উধাও হয়েছেন। আর কোনো খোঁজ নেই। ইরিনা একবার বেরোতে চেষ্টা করল, বেরোবার পথ পেল না। দরজা টরজায় এখন কিছু নেই বলে মনে হচ্ছে। অথচ এই ঘরে ঢোকার সময় কোনো বাধা পাওয়া যায়নি। মীর, আপনি কি সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন নাকি? চেষ্টা করছি। এটাকে কেমন যেন খাঁচার মতো মনে হচ্ছে। বেরোতে পারছি না। বেরোবার দরকারটা কি? ইরিনার অস্বস্তি লাগছে। এমন নির্জন জায়গা, আশেপাশে একটিও মানুষ নেই। অথচ বাইরের কত চমৎকার সব দৃশ্য দেখা যাচ্ছে। মীর, আপনি এরকম চোখ বন্ধ করে থাকবেন? আমার ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগার কারণ কি? মানুষজন কিচ্ছু নেই। মানুষজন ঠিকই আছে, তুমি দেখতে পাচ্ছ না। কাছের এই ঘরটায় বসে তুমি বাইরের যেসব দৃশ্য দেখছো তা সত্যি নয়, বানানো, মেকি। তার মানে আমি জানি না। টেলিভিশনে যেমন ছবি দেখো, এখানেও তাই দেখছো। একটাও সত্যি নয়। কি করে বুঝলেন? খুব সহজেই বুঝলাম। আমরা ট্রেন থেকে নেমেছি ভোর হবার ঠিক আগে। রোবটটি আমাকে বলল সূর্য ওঠার ঠিক আগে আগে ট্রেন পৌঁছাবে।
অথচ এই ঘরে বসে আমরা দেখছি সূর্য মাথার উপরে। তাই তো। ইরিনা, পরিষ্কার চোখে দেখার চেষ্টা করো, এবং আমার মনে হয় এখন থেকে যা দেখবে তাই বিশ্বাস করার অভ্যাসটা ত্যাগ করলে ভালো হবে। এই দেখো, আমাদের চারপাশের দৃশ্য এখন বদলে গেল। ইরিনা মুগ্ধ হয়ে দেখল সত্যি সত্যি সব বদলে গেছে। তাদের চারপাশে এখন ঘন নীল সমুদ্র। ঢেউ ভেঙে ভেঙে পড়ছে, সমুদ্র সারস উঠছে। সমুদ্রের নীল পানিতে সূর্য প্রায় ডুবুডুবু। সে মুগ্ধ কণ্ঠে বলল, অপূর্ব। মীর বলল, আমার মনে হচ্ছে এটা যাত্রীদের বিশ্রামের কোনো জায়গা। অনেকক্ষণ যাদের অপেক্ষা করতে হয় তারা যাতে বিরক্ত না হয় সেই ব্যবস্থা করে রাখা হয়েছে। সুন্দর ব্যবস্থা। আপনার কাছে সুন্দর লাগছে না? না, এর চেয়ে সুন্দর সুন্দর স্বপ্ন আমি দেখি। এটা তো আর স্বপ্ন নয়। স্বপ্ন নয়? তোমাকে বলল কে? পুরোটাই স্বপ্ন। সুন্দর সুন্দর ছবি দেখছ যার কোনো অস্তিত্ব নেই। ঘরের চারপাশের দৃশ্য আবার বদলে গেল। এখন দেখা যাচ্ছে চারপাশেই উঁচু উঁচু পাহাড়। পাহাড়ের চূড়ায় বরফ জমেছে। সূর্যের আলোয় সে বরফ ঝিকমিক করছে। ইরিনা মুগ্ধ গলায় বলল, এবারের দৃশ্য আরো সুন্দর। বলতে বলতেই ছবি কেমন যেন ঝাপসা হয়ে যেতে লাগলো। ইরিনার মনে হলো ঘুমে তার চোখ জড়িয়ে আসছে, কানে ঝিঝি শব্দ। সে কোনো মতে বলল, এসব কি হচ্ছে? মীর ক্লান্ত গলায় বলল, আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে। মনে হচ্ছে আমাদের যেখানে নেবার সেখানে ঘুমন্ত অবস্থায় নেবে। যেন গভীর গাঢ় ঘুমে দুজনেই তলিয়ে যাচ্ছে। ইরিনা প্রাণপণ চেষ্টা করছে জেগে থাকতে, কিছুতেই পারছে না। চোখের সামনের আলো কমে কমে প্রায় অন্ধকার হয়ে এলো। দূরে তীক্ষ্ণ বাঁশির আওয়াজের মতো আওয়াজ। ইরিনা তার মাকে ডাকতে চেষ্টা করল, পারল না। তার দু চোখে অতলান্তিক ঘুম। ইরিনা জেগে উঠে দেখল একটা প্রকাণ্ড গোলাকৃতি ঘরের ঠিক মাঝখানে সে শুয়ে আছে। ঘরটি অদ্ভুত। চারদিকের দেয়াল থেকে অস্পষ্ট নীলাভ আলো ছড়িয়ে পড়েছে। তাকালেই মন শান্ত হয়ে আসে। হালকা, প্রায় অস্পষ্ট সুর ভেসে আসছে, খুব করুণ কোনো সুর। ইরিনার মনে হলো সে বোধহয় স্বপ্ন দেখছে। মাঝে মাঝে স্বপ্ন খুব বাস্তব মনে হয়। স্বপ্ন দেখার সময় মনেই হয় না এটা স্বপ্ন। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? ইরিনা তাকালো। তার পাশেই দাঁড়িয়ে আছে প্রায় 7 ফুট উঁচু দৈত্যাকৃতির একটা অ্যান্ড্রয়েড রোবট। অ্যান্ড্রয়েড রোবট ইরিনা এর আগে দেখেনি। স্কুলে যান্ত্রিক মানব অংশে অ্যান্ড্রয়েড রোবোটিক্সের উপর একটা চ্যাপ্টার ছিল। সেখানে বলা হয়েছে অ্যান্ড্রয়েড রোবট তৈরি হয় রিবো 3 সার্কিটে, IC10 এর জংশন মুক্ত। সেই কারণেই এরা শুধু চিন্তাই করতে পারে না, উচ্চতরের লজিকও দেখাতে পারে। কৃত্রিম বুদ্ধিবৃত্তির এরা সর্বোৎকৃষ্ট উদাহরণ। তবে যেহেতু এরা কর্মী রোবট নয়, সেহেতু এদের ব্যবহার সীমাবদ্ধ। এইটুকু পড়ে কিছুই বোঝা যায় না। রিবো 3 সার্কিট কি, 10 জংশনই বা কি, কেউ জানে না। কে জানে, হয়তো এককালে জানতো। স্কুলের বইতে অ্যান্ড্রয়েড রোবটের বেশ কিছু ছবি আছে। ইরিনার মনে আছে তারা এদের নাম দিয়েছিল দৈত্য রোবট। কি বিশাল শরীর, ছবি দেখলেই ভয় লাগে। কিন্তু আশ্চর্য, একে দেখে ভয় লাগছে না। এর গলার স্বর কোমল, মমতা মাখা। ইরিনা, তোমার ঘুম ভেঙেছে? দেখতেই তো পাচ্ছ ভেঙেছে, আবার জিজ্ঞেস করছো কেন? রোবটটি ঠিক মানুষের মতো হাসল। চট করে হাসি থামিয়ে বলল, কিছু একটা দিয়ে কথা শুরু করতে হবে তো, তাই জিজ্ঞেস করছি। তুমি এখন কেমন আছো?
ভালো। আমি কে তা তো জিজ্ঞেস করলে না। তুমি একটা অ্যান্ড্রয়েড রোবট। চমৎকার। আমাকে দেখে ভয় লাগছে না তো আবার? না, ভয় লাগছে না। আমি কোথায়? তুমি আছো নিষিদ্ধ নগরীতে। তোমাকে কৃত্রিম উপায়ে ঘুম পাড়িয়ে এখানে আনা হয়েছে। ভালো কথা। কি জন্যে ঘুম পাড়িয়ে এখানে আনা হলো তা তো জিজ্ঞেস করলে না। তোমাদের ইচ্ছা হয়েছে এনেছ। তা কিন্তু নয়। তুমি এসেছো আকাশপথে। আকাশপথের বিমানগুলোর একটা সমস্যা আছে। অতিরিক্ত রকমের দুলুনি হয়। চৌম্বক জ্বালানির এই একটা বড় অসুবিধা। উচ্চ কম্পাঙ্কে প্লেন কাঁপে। মানুষের পক্ষে তা সহ্য করা মুশকিল। সেই জন্যেই এই ব্যবস্থা। তোমাদের ঘুম পাড়িয়ে নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এনেছ, ভালো করেছ। তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। আমি কিছুই খাবো না। তার কারণ জানতে পারি? খেতে ইচ্ছে করছে না। রাগ করে খাওয়া বন্ধ করে রাখার ব্যাপারটা হাস্যকর। একজন ক্ষুধার্ত মানুষের খাদ্য প্রয়োজন। আমি খাবার নিয়ে আসছি। রোবটটি নিঃশব্দে চলে গেল। ইরিনা এই প্রথমবারের মতো লক্ষ্য করল রোবটটি গিয়েছে দেয়াল ভেদ করে। তার মানে এই অস্বচ্ছ দেয়াল কোনো কঠিন পদার্থের তৈরি নয়, বায়বীয় কোনো বস্তুর তৈরি। এই বস্তুর কথা ইরিনার জানা নেই। শুধু দেয়াল নয়, এই গোলাকার ঘরে এরকম আরও জিনিস আছে যা ইরিনা আগে কখনো দেখেনি বা বইপত্রে পড়েনি। যেমন ঠিক তার মাথার উপর বলের মতো একটা জিনিস ঘুরছে। ইরিনা বুঝতে পারছে এই জিনিসটির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে। সে যখন নড়াচড়া করে, এটিও নড়াচড়া করে। সে যখন একদৃষ্টিতে তাকায়, তখন বস্তুটির ঘূর্ণন পুরোপুরি থেমে যায়। একবার ইরিনা নিঃশ্বাস বন্ধ করে ফেলল। অমনি জিনিসটা অনেকখানি নিচে নেমে প্রবল বেগে ঘুরতে লাগল। নিঃশ্বাস নেওয়া শুরু করতেই সেটি আবার উঠে গেল আগের জায়গায়। ইরিনা, তোমার জন্য খাবার এনেছি। রোবটটির চলাফেরা নিঃশব্দ। কখন এসে পাশে দাঁড়িয়েছে কে জানে। ইরিনা বলল, আমি তো বলেছি কিছু খাবো না। খাবে বই কি। প্রথমে কফির কাপে চুমুক দাও। সত্যিকার কফি, বিনের কফি, সিনথেটিক কফি নয়। তোমার ভালো লাগবে। লক্ষ্মী মেয়ের মতো চুমুক দাও। ইরিনা নিজের অজান্তেই হাত বাড়িয়ে কফি নিল। তার কোনো কথা বলতে ইচ্ছা হচ্ছিল না। তবু জিজ্ঞেস করল, আমার মাথার উপর যে যন্ত্রটা ঘুরছে সেটা কি? ওটা একটা মনিটর। তোমার যাবতীয় শারীরিক ব্যাপার মনিটর করা হচ্ছে। রক্তচাপ, রক্তে শর্করার পরিমাণ, হৃৎপিণ্ডের স্পন্দন, নিউ ফ্রিকোয়েন্সি, সবকিছুই মাপা হচ্ছে। কফি এমন কিছু আহামরি নয়। কেউ বলে না দিলে বোঝাই মুশকিল এটা সিনথেটিক কফি নয়। এই কফির একমাত্র বিশেষত্ব হচ্ছে এর মধ্যে এক ধরনের আঠালো ভাব আছে। সিনথেটিক কফিতে যা নেই। এই কফি কি তোমার ভালো লাগছে ইরিনা? না, ভালো লাগছে না। আমার সঙ্গে যিনি ছিলেন, মীর, উনি কোথায়? সেও ঠিক এরকম অন্য একটি ঘরে আছে। তাকে সঙ্গ দিচ্ছে আমার মতোই একটি এনারোবিক রোবট। এখান থেকে আমরা কোথায় যাব? কোথাও যাবে না, এখানেই থাকবে। তার মানে কতদিন থাকবো এখানে? যতদিন তোমার ডাক না পড়ে। কে ডাকবে আমাকে? নিষিদ্ধ নগরীর প্রধানরা, যারা নিষিদ্ধ নগরী চালাচ্ছেন, যারা পৃথিবী নিয়ন্ত্রণ করছেন। তারা কারা? তারা তোমার মতোই মানুষ। এই পৃথিবীতেই তাদের জন্ম। ইরিনা বিস্মিত হয়ে বলল, মানুষ? হ্যাঁ, মানুষ। তুমি কি ভেবেছিলে অন্য কিছু? এই পৃথিবীতে মানুষের চেয়ে বুদ্ধিমান কোনো প্রাণের সৃষ্টি হয়নি। তাহলে মানুষরাই নিষিদ্ধ নগরীর পরিচালক? হ্যাঁ, তবে তাদের সঙ্গে তোমাদের সামান্য প্রভেদ আছে। তারা অমর। তোমাদের মৃত্যু আছে, তাদের মৃত্যু নেই।
তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি। মৃত্যু এসব মানুষদের কখনো স্পর্শ করে না, করবেও না। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস করার চেষ্টা করাই ভালো। তুমি কি তোমার স্কুলের বইতে পড়নি রোবটরা মিথ্যা বলতে পারে না? তাদের সেরকম করে তৈরি করা হয়নি। ইরিনা কফির কাপ নামিয়ে রেখে আগ্রহের সঙ্গে খাবার খেতে শুরু করলো। সবই তরল এবং জেলি জাতীয় খাবার। ঝাঁঝালো ভাব আছে, তবে খেতে চমৎকার। রোবটটি বলল, খেতে ভালো লাগছে? হ্যাঁ, লাগছে। তোমার শরীরের প্রয়োজন এবং রুচি, এই দুইটি জিনিসের উপর লক্ষ্য রেখে খাবার তৈরি হয়েছে। তোমার খারাপ লাগবে না। ইরিনা বলল, নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল প্রকাশ করা নিষিদ্ধ, কিন্তু আমি যা প্রশ্ন করছি তুমি তার জবাব দিচ্ছ। জবাব দিচ্ছি কারণ তুমি নিষিদ্ধ নগরীতেই আছো, তোমার জন্য নিষিদ্ধ নয়। কারণ তুমি এইসব প্রশ্নের জবাব কখনো প্রথম শহরে পৌঁছে দিতে পারবে না। বাকি জীবনটা তোমার এই জায়গাতেই কাটবে। তাই বুঝি? হ্যাঁ, তাই। নিষিদ্ধ নগরীর মানুষরা কতদিন ধরে বেঁচে আছেন? 500 বছরের মতো। তাদের জন্ম হয়েছে ধ্বংসযজ্ঞের আগে। তারা অনন্তকাল বেঁচে থাকবেন? হ্যাঁ, থাকবেন। তারা আমাকে কখন ডেকে পাঠাবেন তা তো বলতে পারছি না। হয়তো আগামীকালই ডেকে পাঠাবেন, হয়তো 10 বছর পর ডাকবেন। সময় তাদের কাছে কোনো সমস্যা নয়, বুঝতেই পারছো। তারা যদি 10 বছর পর ডাকেন, এই 10 বছর আমি কি করব? অপেক্ষা করবে? কোথায় অপেক্ষা করব? এইখানে, এই ঘরে? তুমি কি পাগলের মতো কথা বলছো? আমি এই জায়গায় 10 বছর অপেক্ষা করব? আরো বেশিও হতে পারে। সময় তোমার কাছে একটা সমস্যা, তাদের কাছে কোনো সমস্যা নয়। তবে ভয় পেও না, তোমার সময় কাটানোর ব্যবস্থা আমি করব। খেলাধুলা, গান বাজনা, বইপত্র সব ব্যবস্থা থাকবে। ইরিনার শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে গেল। কি বলছে ও? এ তো অসম্ভব কথা। রোবটটি তার যান্ত্রিক মুখে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, তোমার যখন নেহাত অসহ্য বোধ হবে তখন আমরা তোমাকে ঘুম পাড়িয়ে দেব। আরামের ঘুম। 6, 7 বা 8 বছর কাটিয়ে দেবে শান্তির ঘুমে। ইরিনা বলল, এরকম কি হয়েছে কখনো? কাউকে আনা হয়েছে প্রথম শহর থেকে, নিষিদ্ধ নগরীর কেউ তার সঙ্গে দেখা করেনি। সে জীবন কাটিয়ে দিয়েছে আমার মতো এরকম ঘরে। তা তো হয়েছেই। ঠিক এই মুহূর্তেই তোমার মতো আরো 4 জন অপেক্ষা করছে। এই 4 জনের 2 জন অপেক্ষা করছে 20 বছর ধরে। এখনো দেখা হয়নি। ওদের ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমার মনে হয় ঘুমোতে ঘুমোতেই ওরা একসময় মারা যাবে। আর বাকি 2 জন? ওরা এসেছে 6 বছর আগে। এখন পর্যন্ত তারা ভালোই আছে, ঘুমেই আছে। আমি কি তাদের সঙ্গে কথা বলতে পারি? না। আমি কি মীরের সঙ্গে কথা বলতে পারি? না। মীর কেমন আছে তা কি জানতে পারি? না। ইরিনা চিৎকার করে ফুঁফিয়ে কেঁদে উঠল। ছুটে গিয়ে আছড়ে পড়ল দেয়ালে। যে দেয়াল তার কাছে বায়বীয় মনে হচ্ছিল, দেখা গেল তা মোটেই বায়বীয় নয়। ইস্পাতের মতো কঠিন, বরফের মতো শীতল। মীর মহাসুখী। বছরের পর বছর তাকে এই ঘরে কাটাতে হতে পারে, এই সম্ভাবনায় সে রীতিমতো উল্লসিত। সে হাসি মুখে রোবটকে বলল, সময় কাটানো নিশ্চয়ই কোনো সমস্যা হবে না। না, তা হবে না। পড়াশোনার জন্য প্রচুর বইপত্র নিশ্চয়ই আছে। তা আছে। পড়াশোনার বিষয়ের উপর কি কোনো বিধিনিষেধ আছে? না, নেই। বাতি কি করে জ্বলে বা হিটারে পানি কি করে গরম হয় যদি জানতে চাই জানতে পারবো? নিশ্চয়ই পারবে। তুমি কি এখনই জানতে চাও? হ্যাঁ, চাই। তাহলে
তোমাকে প্রথমে জানতে হবে ইলেকট্রিসিটি সম্পর্কে। ইলেকট্রিসিটি হচ্ছে ইলেকট্রন নামের ঋণাত্মক কপার প্রবাহ। ঋণাত্মক কণা ব্যাপারটি কি? তোমাকে তাহলে আরো গোড়ায় যেতে হবে। জানতে হবে বস্তু কি, অণু এবং পরমাণুর মূল বিষয়টি কি। বলো, আমি শুনছি। তুমি কি সত্যি সত্যি পদ্ধতিগত শিক্ষা গ্রহণ করতে চাও? হ্যাঁ, চাই। পদ্ধতি জানি না, আমি সবকিছু শিখতে চাই, সময় নষ্ট করতে চাই না। তোমাকে আগ্রহ নিয়েই আমি শিখাবো। তুমি কি নিষিদ্ধ নগরীর অমর মানুষদের সম্পর্কে কিছু জানতে চাও না? না। এরা কি করে অমর হলেন, মৃত্যুকে জয় করলেন, সে সম্পর্কে তোমার কৌতূহল হয় না? না। তোমার বান্ধবীর প্রসঙ্গেও কি তোমার কৌতূহল হচ্ছে না? ইরিনা, যার নাম? সে আমার বান্ধবী তোমাকে বলল কে? বান্ধবী ফান্ধবী নয়। সে কিন্তু খুব মন খারাপ করেছে। দীর্ঘদিন এই ছোট্ট ঘরে তাকে কাটাতে হতে পারে শুনে সে প্রায় মাথা খারাপের মতো আচরণ করছে। শেষ পর্যন্ত তাকে ঘুম পাড়িয়ে দিতে হয়েছে। ভালো করেছ। মেয়েটা নার্ভাস ধরনের এবং বোকা। সব জিনিস জানার এমন চমৎকার একটা সুযোগ পেয়েও কেউ এমন করে? রোবটটি দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ করে বলল, মানুষ বড়ই বিচিত্র প্রাণী। একজনের সঙ্গে অন্যজনের কোনোই মিল নেই, অথচ এক মডেলের প্রতিটি রোবট একরকম। তারা একই পদ্ধতিতে ভাবে, একই পদ্ধতিতে বিচার বিশ্লেষণ করে। মীর রোবটের কথায় কোনো কান দিচ্ছে না। সে হাসি মুখে পা নাচাচ্ছে, শীষের মতো শব্দ করছে। এইসব তার মনের আনন্দের বহিঃপ্রকাশ। সে হঠাৎ পা নাচান বন্ধ করে গম্ভীর মুখে বলল, আচ্ছা শোনো, আমাকে অমর করে ফেলার কোনো রকম সম্ভাবনা কি আছে? কেন বলো তো? তাহলে নিশ্চিন্তে মনে থাকা যেত। যা কিছু শেখার সব শিখে ফেলতাম। অমর না হলে সেটা তো সম্ভব হবে না। কতদিনই বা আমি আর বাঁচব বলো? তুমি বেশ অদ্ভুত মানুষ, তাই নাকি? হ্যাঁ। মানুষের চরিত্র, আচার আচরণ সম্পর্কে যে তথ্য আমাদের মেমোরি সেলে আছে তার কোনোটিতেই তোমাকে ফেলা যাচ্ছে না। তাই নাকি? হ্যাঁ, তাই। বরং তোমার মিল আছে Q-23 মডেলের রোবটদের সঙ্গে। ওরা কি করে? Q-23 হচ্ছে পরীক্ষামূলক জ্ঞান সংগ্রহী রোবট। তাদের একমাত্র কাজ হচ্ছে পৃথিবীর যাবতীয় জ্ঞান সংগ্রহ করা। প্রাণীবিদ্যা, ভূতত্ত্ব, সমুদ্রবিদ্যা, অঙ্কশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, সব। আমি তাহলে একজন Q-23 রোবট? খানিকটা সেরকমই। আমি একজন Q-23 রোবটের সঙ্গে কথা বলতে চাই। সেই ব্যবস্থা কি করা যাবে? নিশ্চয়ই করা যাবে। তাহলে ব্যবস্থা করো। আমি যা শেখার তার কাছেই শিখতে চাই। তোমার সঙ্গে কথাবার্তা বলে মনে হচ্ছে তোমার বুদ্ধিশুদ্ধি তেমন নেই। তুমি একজন গবেট ধরনের রোবট। রোবটটির মার্কারি চোখ একটু বুঝি স্থিমিত হলো। গলার স্বর ক্লান্ত শোনালো। সে থেমে থেমে বলল, আমি কি বোকার মতো কোনো আচরণ করেছি? না, এখনো করনি, তবে মনে হচ্ছে করবে। দেরি করছো কেন? যাও, একটি Q-23 নিয়ে এসো। এক্ষুনি আনতে হবে? হ্যাঁ, এক্ষুনি। আমি তো আর অমর নই। আমার সময় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সময়ের মধ্যেই যা পারি জানতে চাই। দাঁড়িয়ে বকবক করাচ্ছে Q-23 নিয়ে এসো।